মা, গান শুনবে? ছেলের এমন কথায় প্রচন্ড খুশি হলেন। কথা না বাড়িয়ে চুপচাপ বসে পড়লেন আশফির পাশে। আশফি তার গিটারে টুংটাং আওয়াজ তুলল। নিঝুমের আজ শেষ পরীক্ষা ছিল, তাই বান্ধবীদের সাথে একটু আড্ডা, ফুচকা খাওয়া, এসব কারণে দেরি হলো বাড়িতে ফিরতে। ফিরতে ডাক পড়ল তার সামি রহমানের ঘরে। মনি বাবার ভাষ্যমতে সাম্যর সাথে তার আগামীকাল গ্রামের বাড়িতে যেতে হবে, কাগজপত্রগুলো ঠিকঠাক করতে। গ্রামের কথা শুনে আনন্দ হলেও সেই বিভীষিকাময় স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে উঠল। অনেকদিন গ্রামে যায় না। সেই যে মামুনির সাথে এসেছিল এখানে, এরপর আর যাওয়া হয়নি। কিন্তু সাম্যর সাথে যেতে হবে শুনে তার একটু ভালো লাগছিল না। উপায় নাই না বলার। মনি বাবাকে কিছুই বলতে পারবে না সে। সাম্য যখন তার স্বামীর তকমাটা পেয়েছে তখন সেই তো সাথে যাবে, এতে খারাপ বা ভালো লাগার কোনো অপশন নেই। নিজম ঘরে ঢুকে প্রচন্ড লজ্জায় পড়ে গেল। সাম্য শুধু একটা টাওয়াল পরে তার আলমারি গোছাচ্ছে। নিজম ভেবে পেল না তার এখন কি করা উচিত। ঘর ছেড়ে চলে যাবে কি? সেও তো বাইরে থেকে ফিরলো। এর মধ্যে সুপ্তির ঘরে গেলে মামুনি নানা ধরনের প্রশ্ন করবে। সে সব প্রশ্নের উত্তর দিতে হিমশিম খেতে হয়। শাম্যকে এড়িয়ে সে ওয়াশরুমে ঢুকে গেল। দরজা বন্ধের শব্দে শাম্য চমকে উঠে তাড়াতাড়ি পোশাক পরে নিল। এই মেয়েটার আসার সময় পেল না। এখন নিজের ঘরেই তাকে আটসাঁট হয়ে থাকতে হয়। নিজম গোসল সেরে নেওয়ার পর পড়ল মহা ঝামেলায়। শাম্যর কারণে জামা কাপড় না নিয়ে ওয়াশরুমে ঢুকেছে। এখন বেরোবে কি করে সে? নিজুমের মনে হলো শাম্যর মাথায় দুম করে দুটো কিল বসিয়ে দিতে। এভাবে কতক্ষণ সে ওয়াশরুমে থাকবে? মামুনি ডাকতে আসলে লজ্জায় পড়ে যেতে হবে। ভেজা টাওয়ালটা কোনো রকম পেঁচিয়ে ধরল। হালকাভাবে দরজাটা মেলে শুধু মাথাটা বের করে দেখার চেষ্টা করলো শাম্য এখনো ঘরে কিনা। অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। কথাটা তার জন্য বেশি প্রযোজ্য বোধ হয়। দেখলে শাম্য বিছানায় শুয়ে পা দুলিয়ে ফোনের উপর ঝুঁকে আছে। এখন কি করবে সে? শাম্যকে ডাকবে? ইস, লজ্জায় মরে যাবে সে। কিন্তু না ডেকেও তো পায়নি। চোখ মুখ খিঁচে দরজায় শব্দ করলো, অথচ শাম্যর কানেই যাচ্ছে না। এদিকে আঙ্গুলে ব্যথা পাচ্ছে। এবার আর একটু জোরে শব্দ করলো। শাম্য ঘাড় ঘুরিয়ে তাকালো। আমার জামা কাপড়গুলো একটু দেবেন, নিতে ভুলে গেছি। নিঝুম একটু জোরে বলল। শাম্য কি করবে ভেবে পেল না। আসলে ফাজিল মেয়ে, কেউ জামা কাপড় না নিয়ে ওয়াশরুমে যায়? বিরক্তি নিয়ে উঠে কভার থেকে নিঝুমের কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের সামনে গেল। আর একটু এগিয়ে আসেন। কাপড়গুলো নিতে নিঝুমকে সম্পূর্ণ হাত বের করতে হবে, তাই সে বলল। শাম্য কপাল কুঁচকে ফেলল। এই মেয়ে মোটেও সুবিধের না। তাকে এভাবে ডাকছে কেন? শাম্য আরো কিছুটা এগিয়ে এলো। নিঝুম ছট করে কাপড়গুলো নিয়ে দরজা বন্ধ করে দিল। তার বুক ধুকপুক করছে। এমন পরিস্থিতিতে পড়তে হয় কেন তাকে? সকাল উঠেই সবকিছু গুছিয়ে নিল নিঝুম। মামুনি খাই দিল তাকে, অনেক বোঝালেনও তাকে একদম মন খারাপ যাতে না করে। কোহিনূর বেগম তার ঘর ছেড়ে বলেন না, নিজেকে সামলানোর চেষ্টা করলেন। সামির সাহেবের উপর কথা বলতে পারেন না। শাম্য অনেক বেশি জড়িয়ে পড়েছে নিঝুমের সাথে। নিঝুম সকলের কাছ থেকে বিদায় নিয়ে শাম্যর সাথে বেরোল সেই চিরচেনা গ্রামের উদ্দেশ্যে। ট্রেন চলছে তার নিজস্ব গতিতে। নিঝুম জানালার বাইরে তাকিয়ে আছে। গাছপালাগুলো কেমন ছুটে দূরে সরে যাচ্ছে। রাতের আকাশ, দূরের ঘরবাড়িগুলোর টিমটিমে আলো সবকিছু মুগ্ধ দৃষ্টিতে দেখছে। কতদিন পর সে নিজের এই চেনা গ্রামে যাচ্ছে। বাবা মায়ের কবর দেখতে পাবে। নিজের বলতে তো শুধু আছে ওই কবর দুটোই। নিঝুমের চোখ ভিজে গেল। শাম্য তার পাশে বসে আছে চোখ বন্ধ করে। ঘুমিয়ে পড়েছে নাকি বুঝতে পারছে না। গ্রামে গিয়ে কি করবে ভেবে অস্থির সে। সাম্যের সাথে ঠিকমতো কথাও তো সে বলে না, বলতে পারে না। চাচা চাচি কারোর সাথেই তেমন সূক্ষ্মতা নেই। ঢাকায় চলে আসার পর ছোট চাচাই শুধু খোঁজ খবর রেখেছেন। তিনি স্টেশনে থাকবেন ওদের নিতে। ট্রেনের হালকা ঝাঁকুনিতে ঝিমুনি এসে যাচ্ছে। এই কামরার সবাই ঘুমিয়ে পড়েছে। কত রাত হয়েছে জানা নেই। ফোনটা ব্যাগের ভেতর রাখা, আর ব্যাগটা সাম্য উপরে তুলে রেখেছে। নিঝুম সিটে মাথা এলিয়ে দিল। একা এভাবে জেগে থাকতে ভালো লাগছে না। আজকে সন্ধ্যা থেকে নিঝুমকে ফোন করছে, কিন্তু নিঝুম ফোনটা তুলছে না। পরীক্ষার পর নিঝুম ভার্সিটিতে আসছে না, এ কারণে তারও যেতে ইচ্ছে হয় না। কিন্তু সে অপারগ। ভেবেছিল নিঝুমের সাথে আজ কথা বলবে, পরিচয় দেবে, ভার্সিটি না আসার কারণ জানতে চাইবে। অথচ নিঝুম ফোন তুলছে না। আশফির মনটা বিষণ্ণতায় চেয়ে গেল। ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিয়ে বের হলো। একটু রিফ্রেশমেন্ট প্রয়োজন। অনেকদিন থেকে বন্ধুদের সাথে আড্ডায় বসছে না। সবার অভিযোগ শুনতে হচ্ছে। গত সপ্তাহে সবাই সিলেট ট্যুর শেষ করে ফিরেছে। আশফিক অনেকবার বলার পরও সে যেতে পারেনি। এই বিষয়টা নিয়ে সবাই ওর সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। সে কি করবে? ভার্সিটি ছেড়ে ঘুরতে যাওয়ার কোনো উপায় নেই। ছেলেকে বেরোতে দেখি মিনারার মনটা আবার খারাপ হয়ে গেল।
ছেলেটা কি আগের জীবনে ফিরতে চাইছে? নিঝুমদের নিতে ছোট চাচা এসে সাম্যর সাথে কুশল বিনিময় শেষে ওদের নিয়ে বাড়ি মুখে চলেছে। নিঝুম ছোট চাচাকে দেখে প্রায় কেঁদেই দিয়েছিল। গ্রামের সবকিছু কয়েক বছরে অনেক পরিবর্তন হয়েছে। অধিকাংশই বাড়ি এখন পাকা। নিঝুমের দাদুর বাবা ছিলেন এই গ্রামের জমিদার, সেই রেশ এখনো আছে। গ্রামের সকলে ওদের পরিবারকে খুব মান্য করে, সম্মান করে। নিঝুমের বাবা ছিলেন সবার বড়, সেই সাথে গ্রামের স্কুলের হেডমাস্টার হওয়ার খুব সম্মানীয় ছিলেন। নিঝুমরা ওর ছোট চাচার বাড়িতে এসে উঠল। সবাই আলাদাভাবে ঘর বাড়ি তুলেছে। নিঝুমের চাচি ওদের সাদরে গ্রহণ করলেন। নিঝুম সাথে জামাই নিয়ে এসেছে, তাই বেশ খাতির যত্ন করলেন। নিঝুম ব্যাগ রেখে বাইরে বেরিয়ে আসলো নিজেদের বসত ভিটাটা একবার দেখতে, কিন্তু খুঁজে পেল না। চাচাকে জিজ্ঞেস করার পর জানতে পারলো সামনের ওই গাছগাছালির বাগানটুকু ওদের ভিটা। নিঝুমের মন খারাপ হয়ে গেল। বাবা মায়ের কবর দেখতে চাইলে ওর চাচা আগে খেয়ে নিতে বললেন, তারপর পারিবারিক গোরস্থানে নিয়ে যাবেন। নিঝুম সাম্যের পাশে কে বসলো। সাম্য ফিসফিসিয়ে বলল, এত ভেঙে পড়লে কিন্তু চলবে না, নিজেকে ঠিক রাখো, তা না হলে বড় মাকে সব বলে দিব। নিঝুম সাম্যের কথার কোনো জবাব দিল না। সে তো আর সাম্যর মতো নয়, এতদিন পর বাবা মায়ের কবর দেখবে, তাতে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। এটাও যেন সাম্য সহ্য হচ্ছে না। লোকটা তাকে কোনোদিন বুঝতে পারবে না। সাম্য জানে নিঝুমের ভেতর কি চলছে। নিঝুম যতই খারাপ হোক না কেন, বাবা মাকে হারানোর ব্যথা নিশ্চয়ই আছে। আসার সময় বড়মা বারবার বলে দিয়েছে নিঝুমকে সামলাতে। খুব বেশি সময় থাকা যাবে না। আজকের দিনটা পার হলেই নিঝুমের চাচার সাথে কাগজপত্রগুলো নিয়ে কথা বলবো। খাওয়া শেষে নিঝুম সাম্যকে নিয়ে ওর ছোট চাচা ওদের পুরনো বাড়িতে নিয়ে গেলেন। ওখানে পারিবারিক গোবরস্থান। নিঝুম বাবা মায়ের কবরের কাছে দাঁড়িয়ে নীরবে কাঁদল। সাম্য একটু দূর থেকে দেখছে। আজ নিঝুমের কান্না দেখে ঠিক সেদিনের মতো অনুভূতি হচ্ছে। নিঝুম যেদিন তার বাগানে বসে কাঁদছিল, সেদিন তারও হৃদয় আন্দোলিত হয়েছিল। নিঝুমের কান্না তার বুক শিলের মতো বিঁধেছে। সাম্য নিঝুমের চাচাকে ইশারায় নিঝুমকে নিয়ে আসতে বলল। নিঝুম ওর মেজ চাচার বাড়িতে এসেছে। সবাই ঠিকভাবে কথা বললেও সারা ঠিক মতো কথা বলল না। সারা ওর মেজ চাচার মেয়ে। নিঝুম খুব অবাক হলো। সারা ওর সমবয়সী ছিল, ওরা ক্লাসেও পড়তো। নিঝুমের বাবা মা সারাকেও নিঝুমের মতো ভালোবাসতো। ঢাকা যাওয়ার পর নিঝুম সারার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছিল, কিন্তু সারা পাত্তা দেয়নি। নিঝুম ভেবেছে সে চলে আসায় সারা অনেক কষ্ট পেয়েছে, তাই অভিমানে কথা বলে না। আজ এত কাছেও সারা একই ব্যবহার করছে। সারা একটু কথা বলেই ভেতরে চলে গেছে। ব্যাপারটা শ্যামও খেয়াল করেছে। শ্যামও বাইরে বেরিয়েছে ফোনে কথা বলতে। এখানে নেটওয়ার্কের খুব বেশি সমস্যা। গ্রামে সন্ধে নামার পর পরই মনে হয় অনেক রাত। বাঁশঝাড়ের দিকে ঝিঝি পোকা ডাকছে, মন্দ লাগছে না তার। বাড়িতে কথা বলার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো। হালকা ঠান্ডা বাতাসে শরীর ফুরফুরে হয়ে গেল। শান্তার ফোনে সেটা বিগড়ে গেল। শ্যামর একটু ইচ্ছে হচ্ছে না শান্তার সাথে কথা বলতে। তারপরও ফোনটা ধরলো। তুই কি সত্যি আমাকে এখন বন্ধুও ভাবিস না? সেটা ভাবার অবস্থা কি তুই রেখেছিস? দোষটা না হয় আমার, তোর প্রতি অন্যরকম অনুভূতি আমার মনে আছে, কিন্তু তুই তো শুধু আমাকে বন্ধুই ভেবেছিস। তাহলে কেন এমন করছিস? দেখ শান্তা, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। তাছাড়া এখন আমি শহরে নেই, এসব কথা পরে হবে। কোথায় তুই? নিঝুমকে নিয়ে ওর গ্রামে এসেছি। ভালোই তো, নতুন দম্পতি তোরা, এখনই তো ঘুরে বেড়ানোর সময়। বাজে কথা বলবি না। আমি বা নিঝুম কেউই এখানে শখের বসে ঘুরতে আসিনি। বড় বাবা আমাদের পাঠিয়েছে কিছু কাজে। নিঝুমের গ্রামের বাড়িতে তোর আবার কি কাজ? নিঝুমের বাবার রেখে যাওয়া সম্পত্তির বিষয়ে কিছু কাজ আছে। এইবার বুঝেছি তোদের নিঝুমের প্রতি এত দয়া মায়া কেন। ভালোই হলো সাম্য, তুই অনেক সম্পত্তির মালিক হবি, তাই নিঝুমকে এখন খুব ভালো মনে হবে, এটাই স্বাভাবিক। শান্তা, তুই তোর সীমার মধ্যে নেই, অন্তত বন্ধুত্বের মর্যাদাটা রাখ। নিজেকে এভাবে নিচে নামিয়ে আনিস না। শ্যাম্য ফোনটা কেটে দিল। শান্তার প্রতি রাগটা বেড়ে গেল। ঘরে ফিরে দেখলো নিঝুম বসে আছে বিছানায়। ওকে দেখে বলল, এখানে তো সোফা নেই, বাংলা সিনেমার নায়িকাদের মতো আমি নিচে শুতে পারবো না। শ্যাম্য নিঝুমের কথায় কড়া চোখে তাকালো। নিঝুম সে দৃষ্টিকে পাত্তা না দিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। তার বুক ধুকপুক করছে শ্যাম্যকে এভাবে বলে। শ্যাম্য কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই নিঝুমকে দেখলো। এখন নিঝুমের পাশে শুতে হবে তাকে? কি ঝামেলায় পড়লো সে। ঘরের ভেতরেই পায়চারি করলো। একটু বাদে সেও নিঝুমের পাশে শুয়ে পড়লো। শোয়ার পর মনে হলো ওই বিছানাটা অনেক ছোট। শ্যাম্য বিছানায় আসার পর নিঝুমের ধুকপুকানিটা আরো বেড়ে গেল। এই প্রথম শ্যাম্যর সাথে সে একই বিছানায় শুয়েছে। বিছানার দুই প্রান্তে দুটো মানুষ নড়াচড়া বন্ধ করে আড়ষ্ট হয়ে আছে। কিন্তু এভাবে কতক্ষণ থাকা যায়?
নিঝুম আস্তে করে পাশ ফিরে শুতে চাইল। পা দুটো নড়াতেই সাম্য উঠে উঠল। ফলাফলস্বরূপ দুজনের পায়ে পায়ে বিবাদ ঘটে গেল। নিঝুম চট করে উঠে বসলো। এভাবে ঘুমোতে পারবে না, দম বন্ধ হয়ে আসছে। সাম্যর কোনো হেলদোল নেই, সে দিব্যি চোখ বন্ধ করে শুয়ে আছে। অসভ্য একটা লোক। নিঝুম বিছানা থেকে নামলো, ঘরের আশেপাশে খুঁজলো, মেঝেতে বিছানোর মতো কিছু কিন্তু পেল না। তার সাথে সব সময় এমনই হয়। সে আবার শুয়ে পড়লো বিছানার এক কোণে, জোর করে ঘুমানোর চেষ্টা করলো। অন্যদিকে সাম্য নিজেকে বকছে। আজ হঠাৎ এলোমেলো ইচ্ছেগুলো মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। নিঝুমকে খুব করে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে। এমন নিষিদ্ধ ইচ্ছে কেন হচ্ছে? নিঝুমের প্রতি ঘৃণা ছাড়া অন্য কোনো অনুভূতি থাকা একদম উচিত নয়, অথচ অবাধ্য ইচ্ছেগুলো যেন বিদ্রোহ ঘোষণা করেছে। বিয়ের পর থেকে এমনটা হচ্ছে। তার সত্যি নিঝুমকে বিয়ে করা একদম উচিত হয়নি, একদমই না। সাম্য ঘুম থেকে উঠেই নিঝুমকে পাশে পেল না। দরজাটা হালকাভাবে খোলা। নিঝুম কখন উঠেছে সে টের পেল না কেন? এত ঘুমিয়েছে সে? অচেনা পরিবেশে এত ভালো ঘুম হবার কি অন্য কোনো মানে আছে? সাম্য কিছু ভাবতে চাইল না। ঘর থেকে বের হলো সে। ছোট চাচার ছেলে এসে একটা গামছা দিয়ে বাথরুমে যেতে বলল। তার জন্য সবাই নাস্তা নিয়ে অপেক্ষা করছে। খেতে বসে দেখলো নাস্তার বাহারি পদ, পরোটা, হাঁসের মাংস, খিচুড়ি, কয়েক ধরনের পিঠা। গ্রামের মানুষগুলো মেহমানদের খাওয়াতে পছন্দ করে, সেটা সাম্য জানে। তবে সকালে এত ভারী খাবারের সাথে শহরের মানুষজন অভ্যস্ত নয়। সাম্য তবুও অনেকটাই খেলো। চমৎকার রান্না। পরোটাগুলো তেল তেলে হয়নি, বরং নরম সুস্বাদু হয়েছে। সাম্য অনেক তৃপ্তি নিয়ে খেলো। খাওয়া শেষে চাচার সাথে আলোচনায় বসলো। চাচা তাকে নিয়ে চেয়ারম্যানের কাছে গেল। ওরা বেরিয়ে যাবার পর নিঝুমও বেরোলো। মিঠো পথ দিতে হাঁটতে সে চেনা অনুভূতি পেল। কত হেঁটে বেরিয়েছে সব পথ দিয়ে, কত খেলেছে। আজ সব কিছু হারিয়ে গেছে। বাবা মা বেঁচে থাকলে সবকিছু অন্যরকম হতো। সাম্যর সাথে এভাবে জীবনটা জড়িয়ে যেত না। আশফি গত রাতে বেশ দেরি করে বাড়ি ফিরেছিল। মিনারা বেগম ডেকে তুললেন ছেলেকে। ভার্সিটির দেরি হয়ে যাচ্ছে। আশফির মোটেও ইচ্ছে করছে না যেতে। হঠাৎ মনে পড়লো আজ তৃতীয় বর্ষের ক্লাস শুরু হবে, নিঝুম আসতে পারে। ছটপট রেডি হয়ে নিল। ভার্সিটিতে এসে তার দু চোখ শুধু নিঝুমকেই খুঁজল। নিঝুমের ক্লাসের বাস দিয়ে কয়েকবার হেঁটেও আসলো, কিন্তু নিঝুমকে দেখতে পেল না। হতাশ হয়ে অফিসের দিকে এগোতে সিথির সাথে দেখা হলো। সিথি সালাম দিল তাকে। আশফি সালামের উত্তর দিয়ে বলল, ভালো আছো? জি স্যার। নিজুমকে দেখছি না, আসেনি? না স্যার, ও একটু গ্রামের বাড়িতে গেছে। ও আচ্ছা, ক্লাসে যা। আশফির ইচ্ছে করছিল নিঝুমের বিষয়ে আরো কিছু জানতে, কিন্তু সেটা সিথির কাছে অন্যরকম মনে হতে পারে। তাই ভারাক্রান্ত মন নিয়ে নিজের কাজে গেল। নিঝুমকে ঘিরে আছে তার ফুপু এবং দুই চাচি। হাজারটা প্রশ্ন করে অস্থির করে তুলেছে তাকে। সে সম্পত্তি বুঝে নিতে এসেছে জন্য কিছু কথাও শুনিয়ে দিল। নিঝুমের মনে হলো সে অসুস্থ হয়ে যাচ্ছে এদের কথার বানে। নিঝুমকে এমন অবস্থাকে উদ্ধার করলো সীমা। নানা বাড়িতে থাকে সে। নিঝুমের কথা শুনে এসেছে নিঝুমকে দেখতে। সে সারার ছোট বোন। এসে এসে নিঝুমকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। টেনে নিয়ে গেল একপাশে। নিঝুম অবাক হয়ে গেল। কি কথা সীমা? কথা শেষ করতে পারল না সীমা, তার আগেই সারা এসে দাঁড়ালো তাদের পাশে। সীমার মুখ শুকিয়ে গেল। নিঝুম সারার সাথে সারা কথা না বলে সীমাকে টেনে নিয়ে চলে গেল। সারার ব্যবহারে নিঝুমের চোখে পানি এসে গেল। গ্রামের গোধূলি সন্ধ্যে সাম্যকে বিমোহিত করলো। সে হাঁটতে হাঁটতে পুকুর ঘাটে আসলো। দাঁড়িয়ে থাকতে চোখ গেল একটা মেয়ে ফুপিয়ে কাঁদছে। সাম্যর মনে হলো এটা নিঝুমের চাচাতো বোন সারা, তাই সে এগিয়ে গেল। সীমা তাকে দেখে ভয় পেল। সাম্য কাছে গিয়ে দেখলো মেয়েটা সারা নয়, তবে অনেকটাই সারার মতো দেখতে। কৌতূহল বশত জিজ্ঞেস করলো, তুমি কি সারার বোন? সীমা অবাক হয়ে বলল, কে আপনি? আমায় কিভাবে চিনলেন? তোমাকে অনেকটা সারার মতো দেখতে লাগে, তাই মনে হলো। আমাকে চিনবে না? আমি তোমার নিঝুম আপার হাজবেন্ড। কথাটা বলার সময় কেন যেন সাম্যর গলাটা কেঁপে উঠল। সীমা অবাক হয়ে তাকিয়ে আছে। এই সেই নিঝুম আপু স্বামী? সীমা দ্রুত চোখ মুছে বলল, ভাইয়া আপনাকে যদি কিছু কথা বলি রাগ করবেন? শামু অবাক হয়ে বলল, রাগ করবো কেন? বলো না কি বলতে চাও। সীমা আশেপাশে তাকিয়ে বলল, নিঝুম আপুকে বলতে চেয়েছি কিন্তু পারিনি, তাই আপনাকেই বলি। শামু সীমাকে থামিয়ে দিয়ে বলল, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এই সময় এখানে কথা বলা ঠিক হবে না। তুমি চলো ছোট চাচার বাড়িতে, ওখানেই তুমি কথাগুলো বলবে। নিঝুম তো আছে।
সীমা না না করে উঠল। সে জানে সারা ঠিক ছোট চাচার বাড়িতে হাজির হবে। শাম্য বাধ্য হয়ে বসে পড়ল সীমার পাশে। সীমা দেরি না করে বলতে শুরু করলো। শাম্যর খুব কাছের বন্ধু ছিল মারুফ। কলেজ পর্যন্ত একসাথে পড়াশোনা করলেও শাম্য ভার্সিটিতে চান্স পেলে সে চলে যায়। মারুফ ঢাকাতেই পড়ে। সবকিছু ঠিকঠাক ভাবে চললেও শাম্য হঠাৎ খবর পায় মারুফ আত্মহত্যা করেছে। শাম্য পাগলের মতো ছুটে এসেছিল। কেউ কোনো কারণ জানতে পারে না। ভালো পরিবারের একটা ছেলে এভাবে আত্মহত্যা করবে তা কেউ মেনে নিতে পারেনি। মারুফের পরিবারের পাশে দাঁড়ায় শাম্য। একদিনে সে মারুফের ঘর থেকে মারুফের ফোনটা পায়। মারুফের ফোন ঘাটার পর তার মাথায় বজ্রপাত হয়। নিঝুমের সাথে মারুফের প্রেমের সম্পর্ক ছিল। শাম্যর বিশ্বাস করতে কষ্ট হয়। নিঝুম অরণ্যে নামের আইডির সমস্ত মেসেজ, নিঝুমের ছবিগুলো দেখে শাম্য ছুটে গিয়েছিল নিঝুমের কাছে। নিঝুম অস্বীকার করে সে নাকি এসবের কিছুই জানে না। নিজের আইডি বের করে শাম্যকেও দেখিয়েছিল। শাম্য নিঝুমকে বিশ্বাস করেনি। শাম্য পারত অনেক কিছুই করতে। বড় মা, বড় বাবার জন্য কিছু করতে পারেনি। 5 বছর ধরে নীরবে নিভৃতে যাকে ভালোবেসে এসেছে সেই মানুষটার কারণে মারু আত্মহত্যা করেছে। শাম্য নিঝুম আর মারুফের সমস্ত মেসেজগুলো পড়ছিল। ফেসবুকে প্রেম হয় ওদের। একসময় নিঝুম জানায় মারুফকে সে ভালোবাসেনি। নিঝুমের বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু মারুফ তা মেনে নিতে পারেনি। সে নিঝুমকে খুব ভালোবেসে ফেলেছিল। নিঝুমের দেয়া ধোঁকা মানতে না পেরে আত্মঘাতী হয়েছে। মারুফ ছোট থেকেই খুব ইমোশনাল ছিল, খুব নরম মনের ছেলে। পরিবারের ভীষণ আদরের ছেলে ছিল সে। আজ তার সামনে আসল সত্যিটা সে দাঁড়িয়েছে। সন্ধে পার হয়ে গেছে, সে কখন রাত নেমেছে। সীমা চলে গেছে অনেক আগে। শাম্য এখনো বসে আছে একই অবস্থায়। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, অথচ আজ তার চোখ বেয়ে কেন নোনা জল গড়াচ্ছে। নিজের ভালোবাসাকে এতদিন ধরে ভুল বুঝে এসেছে, কত অপমান করেছে, নিজেও ধুকে ধুকে মরেছে তীব্র কষ্টে। আজ কোন মুখে দাঁড়াবে সে নিঝুমের সামনে? ওই মায়াবী মুখটাকে সে বিশ্বাস করেনি, কেন করতে পারেনি। শাম্য যেন দুমড়ে মুচড়ে গেল। আজ তার ভালোবাসার জয় হলেও সে হেরে গেল নিজের কাছে। নিঝুমের উপর থেকে সমস্ত ঘৃণা উঠে গিয়ে নিজের উপর ভর করলো। সে একটু ভালো নয়। নিজের হৃদয় রানীকে সে কত কষ্ট দিয়েছে। নিঝুমের ছোট চাচা শাম্যকে খুঁজতে বেরিয়েছে। গ্রামে রাত নামলে অন্যরকম পরিবেশ হয়। শাম্য তেমন কিছু জানে না। তারপরও কোথায় গিয়েছে। ছোট চাচা প্রায় সব জায়গায় খুঁজে পুকুর ঘাটের দিকে আসলো। আচ্ছা আলোয় দেখলো শাম্যকে। কাছে এসে শাম্যর ঘাড়ে হাত রাখলেন। শাম্য চমকে উঠল। নিজেকে ধাতস্থ করে উঠে দাঁড়ালো। আসফি কফি হাতে ছাদে উঠল। দোলনায় দোল খেতে খেতে রাতের আকাশের মিটি মিটি জলা অগণিত তারাগুলোর দিকে তাকিয়ে রইল। কিছুদিন ধরে উদাস হয়ে আছে কেন তার মন? সবকিছু এলোমেলো লাগে কেন? ফোনটা হাতে নিয়ে নিঝুমের নম্বরে ফোন করলো। আসফিকে অবাক করে দিয়ে ওপাশ থেকে মৃদু রিমিঝিমি সুরে ভেসে আসলো নিঝুমের কথা। হ্যালো, কে বলছেন? আসফির হার্টবিট যেন দ্বিগুণ হলো। গলা শুকিয়ে আসলো তার। তবুও সাহস করে বলে ফেললো, আমি আশফির রহমান বলছি। ফোনের ওপাশ থেকে নিঝুম খুব অবাক হলো। কোনো রকমে সালাম দিল। আসফি সালামের জবাব দিয়ে বলল, কেমন আছো? ক্লাসে আসছো না কেন? স্যার, আমি গ্রামের বাড়িতে এসেছি। শহরে ফিরেই ক্লাসে আসব। আসফি কি কথা বলবে ভেবে পেল না। চুপ করে থেকে বলল, এটা জানার জন্যই ফোন করলাম। ভেবেছি আবার অসুস্থ হলে কিনা, তাই অফিস থেকে তোমার নাম্বারটা নিয়েছি। আমি এখন সুস্থ স্যার। ওকে, রাখছি। আসফি ফোনটা কেটে দিল। আটকে রাখা নিঃশ্বাসটা ছেড়ে দিল। ফোনটা কেটে যাওয়ার পরও নিঝুম ঘর থেকে বেরোতে পারল না। আসফি স্যার তার খোঁজ নেওয়ার জন্য নিজে থেকে ফোন করতে পারে। নিঝুমের কেন যেন খুব ভালো লাগলো। এই প্রথম পরিবারের বাইরে কেউ একজন তাকে নিয়ে ভাবলো। স্যারের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। সত্যি মানুষ হিসেবে আসফি স্যার অনেক ভালো একজন মানুষ। নিঝুম সেদিন মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে আসফি স্যার এসে তাকে ধরে ফেলেছিল। তা না হলে নিজে পড়ে গেলে মাথা ফেটে যেত। ক্লাসে ফিরে স্যারকে একটা ধন্যবাদ দিতে হবে। শাম্য রাতে কোনো রকম একটু খেলো। চাচা চাচিরা একটু জোর করাতে খেতে হলো। গলা দিয়ে নামছিল না খাবার। নিঝুমের দিকে আজ তাকাতে পারছে না সে। তাড়াতাড়ি খেয়ে বিছানায় এসে শুয়ে পড়ল সে। নিঝুম ঘরে ঢুকে শাম্যকে শুতে দেখে একটু অবাক হলো। গতকাল তো এত তাড়াতাড়ি শুয়ে পড়েনি। মুখে কিছুই বলল না সে। চাচির ঘরে যাওয়ার জন্য ঘুরতে শাম্য ডাকটা কানে এলো। নিঝুম, একটু এদিকে আসবে? নিঝুম থমকে গেল। ঘুরে দাঁড়িয়ে ধীর পায়ে হেঁটে আসলো বিছানার কাছে। শাম্য একরাশ অনুশোচনা নিয়ে তাকালো নিঝুমের দিকে। নিঝুম শাম্যর এভাবে তাকানোর অর্থ বুঝল না। বলল, কিছু বলবেন? শাম্য মাথা নাড়ল। কথাগুলো গুছিয়ে নিতে চাইলেও সব এলোমেলো হয়ে যাচ্ছে তার। বাইরে জোরেই হাওয়া দিচ্ছে।
আকাশের কোণে কোণে মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। শাম্য কিছু বলার আগে কারেন্ট চলে গেল। নিঝুম ভয় পেয়ে বিছানায় বসে পড়ল। শাম্য ফোনটা খুঁজে নিয়ে আলো জ্বালালো। ছোট চাচা চেঁচিয়ে বলল নিঝুমকে ঘরের জানালাগুলো বন্ধ করে নিতে। নিঝুম কাপা গলায় বলল, আপনি একটু জানালাগুলো বন্ধ করে আসবেন। শাম্য জানালাগুলো বন্ধ করে বিছানায় আসলো। নিঝুমও উঠে বসলো। এমন অন্ধকার, তার উপর আকাশের অবস্থা ভালো নয়। শাম্য বুঝতে পারলো নিঝুম একটু ভয় পাচ্ছে। আজ খুব ইচ্ছে করলো নিঝুম শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আমি আছি তোমার পাশে, তোমার কাছে, ভয় পাবে না। কিন্তু বলা হলো না। কথাটা বলার কোন অধিকার নেই তার। কোন মুখে সে নিঝুমকে আগলে রাখতে চাইবে? এতদিন যাকে অপমান আঘাত করে এসেছে তাকে, নিঝুমই বা কেন তাকে সেই অধিকার দেবে? নিঝুমও তো তাকে ঘৃণা করে। তবুও নিঝুমকে বলল, তুমি এদিকে সরে এসো, অন্ধকারে নয়তো গিয়ে পড়ে যাবে। নিঝুম ক্ষণিকের জন্য থমকে গেল। মনে হলো শাম্য এমন স্বরে তার সাথে কখনো কথা বলেনি বিয়ের পর থেকে। কেন যেন শাম্যর কথাগুলো হৃদয়ের এক কোণ ছুঁয়ে গেল। হঠাৎ বজ্রপাত হলো। নিঝুম ভয় পেয়ে জড়িয়ে ধরল শাম্যকে। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। সে আলোর রেশ জানালার ফাঁক দিয়ে মৃদু আসছে। শাম্য হৃদয় বোধ হয় ক্ষণিকের জন্য থেমে গেল। নিঝুম তাকে জড়িয়ে ধরেছে। এটাই তো সে চেয়েছিল, তার ভালোবাসাকে এভাবেই জড়িয়ে রাখতে। মাঝখানে সবকিছু উল্টো হয়ে গিয়েছিল। নিঝুমকে সে খুব করে অনুভব করতে চাইল। তার আগেই নিঝুম উঠে পড়ল শাম্যর বুক থেকে। মাথা নিচু করলো নিঝুম। মনে মনে প্রস্তুতি নিচ্ছে শাম্যর কটু বাক্য শোনার। নিশ্চয়ই শাম্য নিঝুমকে এখন অনেক কিছু বলবে। কিন্তু নিঝুমকে অবাক করে দিয়ে শাম্য বলল, আমাকে কি এতটাই ঘৃণা করো? ইচ্ছা করে না হোক ভুলেও কি আমার কাছে থাকা যায় না? নিঝুম অন্ধকারে শাম্যর দিকে তাকিয়ে রইল। শাম্যর কথাগুলো বোধ গম্য হলো না তার। বাইরে তখন ঝুম বৃষ্টি নামলো। বৃষ্টির ঝমঝম শব্দ কাঁপন ধরিয়ে দিল দুজনকে। এমন রাতে প্রতিটি ভালোবাসার মানুষ আঁকড়ে ধরতে চায় তার ভালোবাসাকে, মিশে যেতে চায় একে অপরের সাথে। প্রকৃতির বৃষ্টির সাথে তাল মিলিয়ে ভিজতে চায় নিজেদের ভালোবাসার বৃষ্টিতে। আর এই অন্ধকার রুমে দুজনেই মনেই চলছে অন্যরকম ভাবনা। কারো মন আকুল হচ্ছে প্রিয়জনের জন্য, আর কেউ বুঝতে চাইছে নতুন করে অপর মানুষটাকে। কোহিনূর বেগম 2 রাত ধরে ঘুমোতে পারেন না। শাম্য নিঝুমকে নিয়ে গ্রামে যাওয়ার পর থেকেই এমন হচ্ছে তার। তিনি যতই চেষ্টা করে যাচ্ছেন ছেলেকে নিঝুমের জীবন থেকে সরিয়ে আনতে, ছেলেটা ততই জড়িয়ে পড়ছে জানো। অবশ্য ছেলেটারই বা কি দোষ? বাপ চাচাদের মুখের উপর কখনো কিছু বলতে পারেনি। যৌথ সংসারে থেকে নিজের মতো করে কিছু ভাবার অবকাশ নেই কারো। বৃষ্টি হচ্ছে। সামির তার পাশে বেঘরে ঘুমোচ্ছে, অথচ তার চোখে ঘুম নেই। ভাইকে দেওয়া কথা রাখতে পারবেন তো? এত চিন্তায় তাকে অস্থির করে তুলছে। ঠিক করলেন কাল একবার ভাইয়ের বাড়িতে যাবেন, ভাইকে নিয়ে আবার একবার উকিলের কাছে যাবেন। সীমা অনেক চেষ্টা করলো সারার ফোনটা হাতে নিতে, কিন্তু পারল না। সারা তার ফোন সবসময় নিজের কাছে রাখে, চার্জে দিলেও ঘরে বসে থাকে। শাম্য ভাইয়াকে কি করে দেবে ফোনটা? অনেক চেষ্টার পর যখন সে পারল না, তখন হতাশ হয়ে ছোট চাচার বাড়ির দিকে গেল। নিঝুমকে নিয়ে শাম্য এসেছে সীমাদের বাড়িতে। সীমা সকালে এক ফাঁকে এসে বলে গিয়েছিল সে ফোনটা নিতে পারেনি, তাই সময় হাজির হয়েছে। সারা তাদেরকে দেখে খুব একটা খুশি হলো না, তবু টুকটাক কথা বলল। শাম্য খেয়াল করলো সারার হাতে ফোন নেই। সীমাকে ইশারায় বলল ঘর দেখে আসতে। সীমা দেখে এসে জানালো ফোন চার্জে দেওয়া। শাম্য হেসে সীমার সাথে এগুলো রান্নাঘরে। নিঝুম চাচির সাথে বসে আছে। সারা নাস্তা তৈরি করছে, হয়তো ওদের জন্যই। শাম্যকে রান্নাঘরে আসতে দেখে সারার মা বলল, জামাই তুমি এখানে এলাকায় ঘরে বসছো, এইখানে গরম বেশি। চাচি, আমি আসলে ভুলে ফোনের চার্জারটা ছেড়ে এসেছি, ফোনটা খুলছে না। আমার একটু দরকারি কাজ আছে, ইন্টারনেটের প্রয়োজন। সারার নাকি স্মার্টফোন আছে, যদি একটু দিতেন। তোমার লাগবো বাবা? ওই সারা তোর ফোনটা দে জামাইরে। সারা হতভম্ব হয়ে গেছে, অজানা আশঙ্কায় কেঁপে উঠল। কিছু বলার আগেই সীমা বলল, আপা তুমি নাস্তা সাজাও, আমি এনে দিচ্ছি। সারা কথা না শুনিয়ে সীমা দৌড়ে গিয়ে নিয়ে আসলো ফোনটা। নিঝুম হাঁ হয়ে আছে শাম্যর কাণ্ড দেখে। কি বলল শাম্য? শুধু চার্জার না, শাম্য পাওয়ার ব্যাংকও নিয়ে এসেছে। কিছুই বুঝতে পারছে না সে কি করতে চাইছে শাম্য। শাম্য ফোনটা হাতে নিয়ে সারাকে বলল লক খুলে দাও। সারা কিছু বলতে পারলো না মায়ের সামনে, তবে মনে কু ডাকছে তার আজকে কিছু একটা খারাপ হবে। বাধ্য হয়ে ফোনের লক খুলে দিল। শাম্য বাইরে আসলো ফোন নিয়ে। সীমা বেরিয়ে আসলো শাম্যর পিছু পিছু। সারাও বের হতে চাইলো, কিন্তু মায়ের ধমকে পারল না। অগত্যা নাস্তা বানাতে লাগলো। ভেতরে ভেতরে ভয় পাচ্ছে সে। শাম্যর বুকটা ধড়াস করে উঠল নিঝুম অরণ্য আইডি লগ ইন করা দেখে। দ্রুত হাতে খুঁজলো, কিন্তু পেল না। মারুফের আইডি কোথাও পেল না, হয়তো সব ডিলিট করে দিয়েছে।
শামু দেখলো একটা আইডিতে কিছু মেসেজ। দেখে মনে হলো সারা ছেলেটার সাথে রিলেশনে আছে। নিঝুমের কিছু ছবি দেওয়া। শামুর চোয়াল শক্ত হয়ে আসলো। সে সব কিছুর স্ক্রিনশট নিয়ে রাখলো নিজের ফোনে। নাস্তা খাওয়ার এক ফাঁকে সাকে বলল, তুমি এতদিন যা কিছু করেছো নিঝুমের নাম নিয়ে সব বলবে নিঝুমকে। না বললে তোমার বাবা মাকে আমি সব বলে দেব। সারা বুঝে গেল সে ধরা পড়েছে। আহ্লা ভোলা নিঝুমের এমন ধরিবাজ স্বামী কি করে জুটল। শাম্য যে তাকে এমনি এমনি ছেড়ে দেবে না তা খুব সহজেই বুঝে গেল। শাম্য বলল, বিকেলে ছোট চাচার বাড়িতে এসে ওখানেই সব কথা হবে। সারা কথা না বলে ফ্যাল করে তাকিয়ে রইল শুধু। শান্তা শাম্যকে গতকাল থেকে বারবার ফোন করেছে, কিন্তু শাম্য ধরেনি। এখন বাধ্য হয়ে ধরল। ধরার কারণ তারা সবাই মিলে এতদিন ধরে যে ভুল বুঝে এসেছিল নিঝুমকে, সে বিষয়ে কিছু কথা আজ শান্তাকে বলবো। ফোন ধরার সাথেই শান্তা বলে উঠল, তুই আমার ফোনটা ধরতেও চাস না কেন শাম্মু? এতটাই পর করে দিলি আমাকে। ফোন না ধরার অনেক কারণ আছে শান্তা, না জেনে কথা বলবি না। আর জানিস তো আমি গ্রামে আছি, এতবার ফোন কেন দিস? ও, আমি ফোন দিলে তোর বইয়ের বুঝি রাগ হয়? রাতে বোধহয় তোকে ঘরে থাকতে দেয় না। শান্তা, জাস্ট স্টপ। তোর মিনিমাম সেলফ রেসপেক্ট থাকলে এইভাবে কথা বলতি না। তুই এখন এমন করিস কেন? আগে তো এমন ছিলি না। প্রতিটা কথায় কেন তুই নিঝুমকে টেনে আনিস? আজকের পর বরং নিঝুমের কাছে ক্ষমা চাইবি তুই। হোয়াট? আমি কেন ক্ষমা চাইবো নিঝুমের কাছে? কারণ এতদিন ধরে আমরা যেটা ভেবে এসেছি সেটা মিথ্যে। মারুফের সাথে নিঝুমের কোনো সম্পর্ক ছিল না। নিঝুমের কারণে মারুফ আত্মহত্যা করেনি। পাগলের মতো কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি। নিঝুমের সাথে গ্রামে না আসলে বোধহয় জানতেই পারতাম না সত্যিটা। সারা জীবন নিঝুমকে খারাপ ভাবতাম। কথাটা বলতে শাম্যর গলাটা বুঝিয়ে আসলো। শাম্মু, আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। নিঝুমের চাচাতো বোন সারা ওই আইডির মালিক। নিঝুমের নাম ছবি দিয়ে ওই মারুফের সাথে রিলেশন করেছে। শুধু তাই না, আরো কয়েকজনের সাথে একই কাজ করেছে। সব প্রমাণ এখন আমার কাছে আছে। মারুফের গুলো সরাসরি পাইনি, তবে অন্য যথেষ্ট প্রমাণও আছে। এগুলো কিভাবে সম্ভব? সারার মতো মেয়েদের দ্বারা সব সম্ভব। তুই একটু রাফাতকে জানা, আমি এদিকে সব সামলে ঢাকা ফিরবো। তারপর তোদের সব বলবো। এখন রাখছি। শান্তা কি করবে ভেবে পেল না। তার ভয় হচ্ছে এরপর কি শাম্য চাইবে নিঝুমের কাছ থেকে সরে আসতে। শান্তা ফুপিয়ে কেঁদে উঠল। যেটুকু আশা ছিল মনে সেটুকু আজ বিলীন হয়ে গেল। এত যন্ত্রণা কেন পায় সে? শাম্যকে ভালোবেসে কষ্ট ছাড়া কিছুই পেল না। কেন ভালোবাসতে গেল সে শাম্যকে? কেনই বা মনের কথা জানাতে দেরি করলো সে? এখন ধুকে ধুকে মরতে হবে তাকে। নিঝুমকে নিয়ে শাম্যর মনে খারাপ যে ধারণা ছিল তাও আজ নেই, বরং নিঝুমের প্রতি শাম্যর অন্য ধারণা, অনুভূতি জন্মাবে। শাম্য দুপুরের খাবার খেয়ে নিঝুমকে ডাকলো, বলল, তোমার সাথে কিছু কথা আছে। নিঝুমে কয়েকদিন ধরে শাম্যর আচরণে বেশ অবাক হয়। শাম্য আগের মতো রেগে কথা বলে না তার সাথে। মুখে বলল, বলেন। নিঝুম, আমি যদি তোমার কাছে কোনো কারণে মাফ চাই, তুমি কি মাফ করবে? আমি কিছু বুঝতে পারছি না, যাকে ঘৃণা করেন তার কাছে কেন মাফ চাইবেন হঠাৎ? নিঝুমের কথাগুলো শাম্যর বুকে তীরের ফলার মতো বিঁধল। কিন্তু সে কি কখনো মন থেকে ঘৃণা করতে পেরেছে নিঝুমকে? বৃষ্টি ভেজা সে কিশোরী মেয়েটাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিল। সে ভালোবাসার বীজ থেকে চারা গাছ হয়েছে, ধীরে ধীরে বড় হয়েছে, ডালপালা মেরে বিস্তৃত হয়েছে। হঠাৎ একটা দমকা ঝড়ে ভেঙে পড়েছিল, কিন্তু মরে যায়নি। কখনোই সে নিঝুমকে ঘৃণা করতে পারেনি। সে কথা নিঝুমকে কিভাবে বোঝাবে? বিকেলে সারা আসবে তোমাকে কিছু বলতে। তোমাকে সব শুনতে হবে। ও তোমার সাথে কেন ঠিক মতো কথা বলছে না তার উত্তর পেয়ে যাবে। সব শোনার পর আমাকে তুমি যে শাস্তি দেবে তা মাথা পেতে নেব। নিঝুমের মাথা ঘুরছে শাম্যর কথা শুনে। সারা কি বলবে? শাম্যকে বা কেন শাস্তি দেবে? আর শাম্যই বা হঠাৎ কেন এত আমলে নিচ্ছে? কোনো কিছুই নিঝুম বুঝতে পারল না। রক্তিম সূর্যটা হেলে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই নিজেকে ঢেকে ফেলবে অন্ধকার আবরণে। আকাশটায় লাল রঙের ছটা ছড়িয়ে ছিটিয়ে আছে। মন মানো এক দৃশ্য। নিঝুমের সেদিকে কোনো খেয়ালই নেই। দু চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তবে এই দু চোখের পানি দুঃখের জন্য নয়, অনেক বড় অপবাদ থেকে রেহাই পেয়েছে সে। সারার বলা কথাগুলো এখনো কানে বাজছে তার। কলেজ ওঠার পর সে জেদ করে ফোন কিনে নেয়। বান্ধবীদের কাছ থেকে শিখে নেয় ফেসবুক কিভাবে চালাতে হয়। সারা নিজের নামে আইডি খুলতে ভয় হয়, যদি বাবা জেনে যায় তাহলে আর ফোন দেবে না তাকে। সারার ফুফাতো ভাইয়ের সাথে নিঝুমের আসল আইডি অ্যাড আছে। সারা নিঝুমের ছবিগুলো ভাইয়ের কাছ থেকে নেয়। নিঝুম অরণ্য নামে একটা আইডি খোলে। নিঝুম যেহেতু নেই তাই কেউ কিছু বুঝবে না। মারুফের সাথে হুট করে সম্পর্কটা হয়ে যায়, কিন্তু যখন বুঝতে পারে মারুফ সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলেছে তখন সে সরে আসে। সে এমনি মজা করার জন্য রিলেশন করেছিল, মারুফকে তা জানায়।
মারুফ মেনে নিতে পারে না। সারা তাকে ব্লক মেরে দেয়। এরপর কিছু জানে না সে। মারুফ আত্মহত্যা করতে পারে সে কখনো ভাবেইনি। আজকাল ফেসবুকে এমন অহরহ সম্পর্ক হয়। খুশিতে কাঁদছে সে নিঝুম। মামুনিকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে। এতদিন ধরে কি চাপা কষ্ট বই বেরিয়েছে সেটা শুধু সেই জানে। মিথ্যে দোষারোপে দোষী হয়েছিল। এমনকি তার ঘাড়ে মারুফকে মৃত্যুর দায় পর্যন্ত এসেছিল। তার কথা বিশ্বাস করেনি তখন। সাম্য কতটা খারাপ আচরণ করতো তার সাথে। বাকিরা না হয় তার কথা বিশ্বাস করতে পারিনি, কিন্তু সাম্য তো একবারের জন্য বিশ্বাস করতে পারতো। সে তো কিছুটা হলেও নিঝুমকে চিনতো, জানতো। নিঝুম ঘরের পেছনে দাঁড়িয়ে কাঁদছে। কারো একটা ছায়া পড়লো তার সামনে। ছায়া মানব এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে পড়লো তার সামনে। নিঝুম চমকে উঠে তাকালো ছায়া মানবের দিকে। সাম্য নিঝুম শহরে ফিরেছে 2 দিন হলো। নিঝুম খেয়াল করেছে গ্রাম থেকে ফেরার পর সাম্য খুব একটা তার সামনে আসে না। সকালে নাস্তা খেয়ে বেরিয়ে পড়ে, দুপুরেও খেতে আসে না, রাতে ফেরে। সে তখন ঘুমিয়ে থাকে। নিঝুম বুঝতে পারে সাম্যর এমন আচরণের কারণ। সেদিন হাঁটু গেড়ে বসে মাফ চেয়েছে তার কাছে সাম্য। নিঝুম অবাক হয়ে গেছে সাম্যর এমন কাণ্ডে। সাম্য তার ভুলের জন্য অনুতপ্ত, এটা নিঝুম বেশ বুঝেছে। তবু কেন যেন মন থেকে সে সাম্যকে মাফ করতে পারছে না। এতদিন ধরে সাম্যর করা আচরণগুলো সে ভুলতে পারবে না সহজে। আর রইল বিয়ে নামক সম্পর্ক, সেটা নিয়ে কিছুই ভাবতে চায় না সে। যা কপালে থাকবে তাই হবে। মামুনির হাতে খেয়ে নিঝুম ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হলো। কোহিনূর বেগমকে হঠাৎ তার ঘরে দেখে একটু চমকে গেল। কলেজ যাচ্ছ? জি না, কিছু বলবে ছোট মা? কোহিনূর বেগমের ভ্রু কুঁচকে গেল। মেয়েটা তাকে পুরনো সম্বোধন করছে। তিনি একটু কড়া গলায় বললেন, তুমি এখন এ বাড়ির মেয়ে নও, শুধু এ বাড়ির বউ। সাম্যর কোনো দায়িত্ব পালন করো না, সংসারের কিছু করো না। এভাবে তোমাকে রাজরানী করে রাখছে বড় ভাবি। কিন্তু মনে রেখো, আমি তোমার শাশুড়ি হই। তোমার এমন জমিদারি আমি সহ্য করব না। এমনিতে আমার ছেলের উপর যে বসে তার জীবনটা নষ্ট করে দিচ্ছ, তার উপর তো তোমার কোনো হেলদোল নেই। নিঝুমের চোখ ভিজে গেল। সে কিছু বলতে গেলেই দেখলো মামুনি দরজা থেকে তাকে ইশারা করলো চুপ করে থাকতে। নিঝুমকে এভাবে চুপ করে থাকতে দেখে কোহিনূর বলে উঠল, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি এত বেয়াদব তা তো আগে বুঝতে পারিনি। ভালো মেয়ে সেজে থাকতে কেন আমার ছেলেটাকে কবজা করতে? নাজনীন বেগম এবার ঘরে ঢুকে বললেন, নাজনীন বেগম বললেন, তুই যে এত কথা নিঝুমকে বলছিস, তার কি কোনো কারণ আছে? নাজনীন বেগমকে দেখে কোহিনূর বেগম একটু চমকালেন। সেটা বুঝতে না দিয়ে বলল, ও এখন আমার ছেলের বউ। বড় ভাবি, আমি কিছু বলতে পারবো না কেন? তুই যদি মানতি নিঝুম তোর ছেলের বউ, তাহলে বলতি না নিঝুমকে বিয়ে করে সাম্য জীবনটা নষ্ট হয়েছে। আর সংসারের কথা যে বলছিস, আমরা শাশুড়া রাষ্ট্রে রাখলে বউ কিভাবে দায়িত্ব পালন করবে ঠিকভাবে? বড় ভাবি, তুমি তোমার বোনের মেয়ের গুণকীর্তন আমায় শোনাতে শোনা। তুই এমন কেন করছিস ছোট? নিঝুমের কি খারাপ দেখেছিস তুই? সুপ্তি, আরোহীর মতো তুইও তো ওকে আদর করতি। তাহলে আজ সাম্যর বউ হিসেবে মেনে নিতে এত বাচ্চা কেন তোর? সেটা তুমি বুঝবে না বড় ভাবি। আমার ছেলের দিকটা আমাকে ভাবতে হবে। তুমি যেমন তোমার বোনের মেয়ের ভালো চাও, তেমনি আমিও আমার ছেলের ভালো চাই। নিঝুম নীরবে সব শুনছে। তার জীবনে দোষের ভান্ডার বোধহয় শেষ হবে না কোনোদিন। নাজনীন বেগম নিঝুমকে বুকে চেপে ধরে বললেন, তোর ছেলের কি খারাপ হয়েছে? তখন থেকে আমার বোনের মেয়ে বলে কথা বলছিস কেন? নিঝুম আমার মেয়ে। জন্ম না দিলে কি মা হওয়া যায় না? তুই তো সাম্যকে জন্ম দিয়েছিস, মা হয়ে ছেলের মন বুঝতে পারিস কই? কোহিনূর বেগম বেরিয়ে গেলেন রেগে। নাজনীন নিঝুম চোখ মুছে দিয়ে বললেন, কাঁদছিস কেন রে পাগলি? এমনটা হওয়া স্বাভাবিক। সংসারে সবার মন একসাথে পাবি না। সাম্য ঠিক থাকলেই হলো। নে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, দেরি হয়ে যাবে তোর ক্লাসের। নিঝুম একরাশ মন খারাপ নিয়ে 2টো ক্লাস করলো। আজ সিথি না আসায় আরো মন খারাপ হয়েছে। নিঝুমের আর তেমন কোনো বন্ধু নেই। একা একাই সে ক্যান্টিনে এসে বসলো। খিদে পেয়েছে তাই একটা বার্গার নিয়ে বসলো খেতে। খাওয়া শেষ করে উঠতে যাবে এমন সময় আশফি এসে বসলো। নিঝুম চমকে গিয়ে সালাম দিল স্যারকে। তোমার মন খারাপ কেন নিঝুম? আশফির এমন প্রশ্নে নিঝুম কি জবাব দেবে ভেবে পেল না। আশফি আবার বলল,
হ্যাঁ, মন খারাপ নিয়ে ক্লাস করলে কি পড়া মনে থাকবে? নিঝুম একটু হাসলো, বলল, না তেমন কিছু নয় স্যার, সিথি আসেনি তো আজ, তাই একা একা বোর হচ্ছি। কেন, তোমার আর কোনো বন্ধু বান্ধব নেই? না তেমন কেউ নেই। হুম, আমি লক্ষ্য করেছি তুমি নিজেকে কেমন গুটিয়ে রাখো। এটা ঠিক নয়। বন্ধুদের সাথে আড্ডা, মজা করা, ঘুরে বেড়ানো এসব তো এই বয়সেই করবা। বিয়ে হয়ে গেলে তো কিছুই হবে না। আশফির কথায় নিঝুম চমকালো। তার বিয়ে হয়েছে এটা স্যার জানে না। তারও ইচ্ছে করলো না স্যারের কাছে তার বিয়ের ব্যাপারটা বলতে। কি ভাবছো? কিছু না স্যার। তুমি ক্লাসে যাবে না? নিঝুম তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো, বলল, যাচ্ছে স্যার। নিঝুমের বলার ধরন দেখে হাসি পেল আশফির। সে উঠে দাঁড়িয়ে একটু ঝুঁকে নিঝুমের কাছাকাছি এসে বলল, আজ রাতে ফোন করবো, আশা করি তুমি ধরবে। নিঝুমকে কিছু বলার সুযোগ না দিয়ে আশফির চলে গেল। নিঝুম সেখানেই দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। স্যারের ব্যাপারটা সে কিছু বুঝতে পারছে না। নিঝুম ক্যান্টিন থেকে বেরিয়ে গেলে সবুজ নামের ছেলেটা শাম্যকে ফোন করে সব জানালো। আজ পরিবেশটা অনেক শান্ত, সুন্দর। শরতের আকাশ কি নির্মল হয়! সারাদিন তাকিয়ে থাকতে ইচ্ছে করে আকাশ পানে। নাজনীন বেগম নিঝুমকে টেনে আনলেন জানালার পাশ থেকে, বললেন, সারাদিন এমন উদাস হয়ে থাকিস কেন বলতো? নতুন বউ, কত রং ঢং করবি তা না, একটু সাজগোজ করতে পারিস না? নিঝুম জোরে হেসে উঠল। মামুনিকে জড়িয়ে ধরে বলল, কেমন রং ঢং করবো একটু শিখিয়ে দাও তো। আসলেই তোকে শেখাতে হবে। এখন আয়, তোকে একটা শাড়ি পরিয়ে দেই। সবসময় সালোয়ার কামিজ পরিস, মাঝে মাঝে শাড়ি পরবি, ভালো লাগবে। বিয়ের সময় কত শাড়ি কিনেছি, একটাও তো পরলি না। থাক না মামুনি, বাড়িতেই শাড়ি পরে কি করব? তোর বরকে দেখাবি। ধুর। লজ্জায় মামুনির বুকে মুখ গুজল নিঝুম। এত লজ্জা পেতে হবে না, আয় শাড়িটা পরিয়ে দেই। নাজনীন বেগম সুন্দর করে নিঝুমকে শাড়ি পরিয়ে দিল। মেরুন রঙের শাড়িটা নিঝুমের পরনে ফুটে উঠেছে। নাজনীন বেগম বললেন, দেখ তোকে কি সুন্দর লাগছে। আয়নায় তাকিয়ে নিঝুমের মনে হলো সত্যি তাকে অন্যরকম লাগছে। আগেও তো শাড়ি পরেছে, এমন অন্যরকম লাগেনি নিজেকে। বিয়ের পর বুঝি সব মেয়েরই নিজেকে অন্যরকম লাগে। শাম্য ঘরে ঢুকেই আগে গোসলটা সেরে নিল। যে ফার্মে সিভি জমা দিয়েছিল সেখানে আজ তাকে ডেকেছে। রাফাত সহ গিয়েছিল। আশা করা যায় এই চাকরিটা হবে। ওয়াশরুম থেকে বেরিয়ে শাম্য একটা ঝটকা খেল। শাড়ি পরে একদম বউ সেজে নিঝুম শরবত হতে ওর জন্য দাঁড়িয়ে আছে। সে স্বপ্ন দেখছে না তো দিনে দুপুরে। আপনার জন্য মামুনি পাঠালো। নিঝুম গ্লাসটা এগিয়ে ধরলো। শাম্য এক ঢোকে পুরোটা শেষ করে ফিরিয়ে দিল নিঝুমকে। নিঝুম চলে যেতে ধরলেই শাম্য ডাকলো, নিঝুম, নিঝুম ঘুরে তাকালো। কিছু বলবেন? তোমায় সত্যি সুন্দর লাগছে। নিঝুমের বুক ধড়াস করে উঠল। শাম্যর কথাটুকু ছুঁয়ে গেল তাকে। অচেনা ভালো লাগা ঘিরে ধরলো। মুচকি হেসে চলে গেল সে। শাম্য বুকে হাত দিল। নিঝুম তো তারই বউ, এত আড়ষ্ট ভাব কেন তবে? নিজের ভুলের জন্যই আজ সে এত দূরে নিঝুমের থেকে, তার ভালোবাসার থেকে। আচ্ছা, নিঝুম কি জানতে পারবে শাম্য নিঝুমকে ভালোবাসে? তাও আবার 5 বছর ধরে? কেন সেদিন নিঝুমকে বিশ্বাস করলো না সে? সে তো শাস্তি পেয়েছে, পাচ্ছে। নিঝুমকে ভালোবাসে তা বলতে পারে না। নিঝুম তার বউ, অথচ সে অধিকার নিয়ে নিঝুমের সামনে দাঁড়াতে পারে না। নিঝুমের এত কাছে থেকেও যেন সে বহু দূরে। এসব কি তার শাস্তি নয়? নাজনীন বেগম ঘরে এসে শাম্যকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি রে, এমন করে কি ভাবছিস দাঁড়িয়ে? চুলগুলোও ঠিক মতো মুছতে পারিস না এখনো। নাজনীন বেগম শাম্যর চুল ভালোভাবে মুছিয়ে দিল। তুই এমন কেন রে বাপ? নতুন বউকে নিয়ে ঘুরতে গেলেও তো পারিস। শাম্য বলল, বড় মা, আমি নিয়ে যেতে চাইলে কি নিঝুম যাবে? ও মা, এটা কেমন কথা? তোর বউ যাবে না তো কে যাবে? তাহলে নিঝুমকে বলো বিকেলে বাইরে যাব ওকে নিয়ে। নাজনীন বেগমের মুখে হাসি ফুটে উঠল। শাম্য তাকিয়ে আছে শাড়ি পরা হাস্যোজ্জ্বল নিঝুমের দিকে। নিঝুমকে যত দেখছে বুকের ভেতর কষ্টটা বেড়েই চলেছে। এতদিন ধরে নিজের ভালোবাসাকে ভুল ভেবে কষ্ট পেয়েছিল, আজ কষ্টটা অন্য রূপ নিয়েছে। নিজেই ভালোবাসাকে ভুল ভেবে আঘাত করে অন্যায় করেছে জানার পর থেকে তার দিন রাত কি করে কাটছে তা শুধু সেই জানে।
নিঝুমকে তো এই রূপেই চেয়েছিল এতদিন। আজ পেয়েও না পাওয়ার ভিড়ে ইচ্ছেগুলো ভিড় করেছে। হয়তো এটাই তার শাস্তি। ভালোবাসা হাতের মুঠোয় ধরা দিয়েও চলে গেল নিঃস্ব করে। নিঝুম এখনো ক্ষমা করতে পারেনি তাকে। করবে বা কেন? অপরাধ তো কম করেনি সে। কিন্তু ঝুমের কাছে কি আর একবার সুযোগ চাইবে সে? তবে স্বামী হিসেবে নয়, বন্ধু হিসেবে পাশে থাকার। মনের কথা কখনো বুঝতে দেবে না সে নিঝুমকে। তার ভালোবাসা যদি সত্যি হয় তবে নিঝুম ঠিক একদিন বুঝতে পারবে। যদি না পারে ধরে নেবে সেটাই তার পাওনা ছিল। নিঝুম একা আসতে যায়নি তার সাথে। সুপ্তি আর আরোহীকে সাথে নিয়ে এসেছে। সাম্যর জন্য ভালোই হয়েছে। সে নিঝুমের কাছে স্বাভাবিক হতে পারছে না। অপরাধ বোধ প্রবলভাবে অস্বস্তি তৈরি করেছে তার আর নিঝুমের মধ্যে। নিঝুমের ফুচকা খাওয়ার দৃশ্যটা বেশ লাগছে দেখতে। সাম্য জানে নিঝুমের ভেতর বাচ্চা সুলভ কিছু আচরণ আছে, কিন্তু জীবনের টানাপোড়েনে সেগুলো ঢাকা পড়ে গেছে। মা বাবাকে হারিয়ে অন্যরকম হয়ে গেছে। সাম্যর বুকটা মোচড় দিয়ে উঠল। সে তো তার দুঃখী রানীকে সুখী করতে চেয়েছিল, কিন্তু নিজেই কত কষ্ট দিয়ে ফেলেছে। দেয়ালে মাথা ঠুকতে ইচ্ছে করছে তার। আরোহী এসে জানালো তাদের খাওয়া হয়ে গেছে। সাম্য টাকা দিয়ে দিল। সে খেয়াল করলো নিঝুমের ঠোঁট বেশ লাল হয়ে গেছে। নিশ্চয়ই ঝাল বেশি খেয়েছে। শাম্ভু ভেবে পায় না মেয়েরা কি করে এত ফুচকা খেতে পারে। সে একটু এগিয়ে গিয়ে আইসক্রিম কিনলো 3টে। নিঝুমকে দেওয়ার সময় শুধু বলল, নাও। নিঝুম স্বাভাবিকভাবে নিলেও মনে মনে বেশ অবাক হলো। শাম্ভু কি করে বুঝলো তার ঝাল লেগেছে? নিঝুম এক পলক দেখলো শাম্ভুকে। ঠিক তখনই শাম্ভু তাকালো তার দিকে। দৃষ্টি বিনিময় হতে দুজন অপ্রস্তুত হয়ে গেল। শাম্ভু চট করে অন্যদিকে তাকালো। আশফি গাড়ির ভেতর থেকে নিঝুমকে দেখছে অপলক ভাবে। শাড়ি পরিহিতা নিঝুম আজ তার চোখে অন্য রূপে ধরা দিয়েছে। আশফি বন্ধুদের সাথে দেখা করার জন্য বেরিয়েছিল। নিঝুমকে দেখতে পারবে কল্পনাও করেনি। নিঝুমের সাথে আরো 2টো মেয়ে আর নিঝুমের সে ভাইকে দেখতে পাচ্ছে সে। কিন্তু নিঝুম শাড়ি পরেছে কেন? বাকি দুজনে তো পরেনি। আশফির মনে হঠাৎ যেন অজানা আশঙ্কা ভর করলো। সে কি দেরি করে ফেললো? নিঝুমের কি বিয়ে হয়ে গেছে? আশফি আর ভাবতে পারলো না। সে মোটেও দেরি করবে না। ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলল বাসার উদ্দেশ্যে। বাবাই একমাত্র তার ভরসা। আজকে বাবার সাথে কথা বলতে হবে। আগামীকাল নিঝুমের সাথেও কথা বলতে হবে। কিন্তু ভার্সিটিতে কিভাবে সব কথা বলবে? নিঝুম নাস্তা করে ঘরে এসে দেখলো সামন নেই। সে খুশি মনে বই নিয়ে বসলো। শক্তি একটু পর পর নিঝুমের ঘরে এসে উকি দিচ্ছে। নিঝুমকে মন দিয়ে পড়তে দেখে কি করবে ভেবে পেল না। সাহস নিয়ে ঢুকে বলল, তুমি আজ ভার্সিটিতে যাবে না আপু? নিঝুম বইয়ের মধ্যে দৃষ্টি রেখে বলল, না, আজ যেতে ইচ্ছে করছে না। সুপ্তি মাথায় হাত দিল। আপু ভার্সিটিতে না গেলে কি করে সব হবে? এখন কি করব? মাকে ডেকে আনতে হবে। সুপ্তি দ্রুত বেরিয়ে গিয়ে নাজনীন বেগমকে ডেকে নিয়ে আসলো। নাজনীন বেগম এসে নিঝুমকে একটু কড়া গলায় বললেন, বিয়ের তুই কিন্তু খুব ফাঁকিবাজ হয়ে গেছিস। ভার্সিটি যাবি না কেন? মামুনির কথায় নিঝুম চমকালো। বলল, আজ যেতে ইচ্ছে করছে না মামুনি। কেন ইচ্ছে করছে না? এমনিতেই। না, এভাবে ক্লাস ফাঁকি দেওয়া যাবে না। তুই এখনই তৈরি হয়ে নে। তোর মনি বাবাকে বলছি তোকে নিয়ে যাবে। ও মামুনি, আজ না যাই প্লিজ। একদম ঢং করবি না। তাড়াতাড়ি আয়, তোর মনি বাবার দেরি হয়ে যাচ্ছে। নাজনীন বেগম সুপ্তিকে ইশারায় চলে যেতে বলে নিজেও বেরিয়ে গেলেন। নিঝুম অসহায় হয়ে সুপ্তির দিকে তাকালো। সুপ্তি সান্ত্বনামূলক হাসি হেসে বেরিয়ে গেল। আচ্ছা, মামুনি হঠাৎ থেকে এভাবে ঠেলে পাঠাচ্ছে কেন ইউনিভার্সিটিতে? আশফির আজ 2টো ক্লাস ছিল সকালে। সে 2টো শেষ করে ক্যাম্পাসে একটু হাঁটলো। নিঝুমকে দেখতে পেল না কোথাও। তার অফিস এসে বসে পিয়নকে পাঠালো নিঝুমকে ডেকে আনতে। 5 মিনিটের মধ্যে পিয়নের পিছে পিছে নিঝুম এসে দাঁড়ালো তার সামনে। নিঝুমের চোখে মুখে কৌতূহল স্পষ্ট। পিয়ন বেরিয়ে গেলে নিঝুমকে বসতে বলল আশফি। নিঝুম বসার পর বলল, আমায় কিছু বলবেন স্যার? তোমার বাসার ঠিকানাটা লিখে দাও। আশফি কাগজ এগিয়ে দিল। নিঝুমের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। বাসার ঠিকানা কেন যাচ্ছে স্যার? সে কি করলো? পরীক্ষার রেজাল্ট খুব একটা খারাপ তো হয়নি তাহলে? নিঝুমের ফ্যাকাশে মুখটা দেখে আশফির হাসি পেল। হেসে বলল, ভয় নেই, ভার্সিটির কোনো ব্যাপারে ঠিকানা চাচ্ছি না। তাহলে স্যার কেন চাইছেন? তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো তাই। আশফি
ভাব শালীন কণ্ঠে বলল। নিঝুমের মুখটা আপনা আপনি হাঁ হয়ে গেল। সে কিচ্ছু বুঝে উঠতে পারল না। নাজনীন বেগম তাড়া দিয়ে সবাইকে সবকিছু গুছিয়ে নিতে বললেন। তার রান্নাবান্না সব হয়ে গেছে, নিঝুমের ফেরার সময় হয়ে গেছে। চিন্তা করো না মা, বেলুনগুলো ফোলালেই কাজ শেষ। সাম্য ভাইয়া কেক নিয়ে এসেছে। আপুর নিজের জন্মদিনের কথা মনেই নেই, ঠিকই সারপ্রাইজ হবে দেখো। সাম্য কোথায় রে? রুম ডেকোরেশন করছে। ওকে ডাক, নিঝুম আসলো বলে। সুপ্তি একটু মায়ের কাছে এসে ফিসফিসিয়ে বলল। সাম্য ভাইয়া বলেছে সে সন্ধ্যায় কেক কাটার সময় থাকবে, এখন আসবে না। নাজনীন বেগম অবাক হয়ে বললেন। কেন? হয়তো তোমাদের সামনে লজ্জা পাবে। ঠিক আছে, নিঝুম তো ফ্রেশ হওয়ার জন্য ঘরে যাবেই, ওখানে ওর কথা বলবে নিশ্চয়ই। হ্যাঁ, তাই ভালো। নিঝুম কোনো রকমে পা চালিয়ে বাসায় ঢুকলো। আশফিন স্যারের কথাগুলো তার সবকিছু আজ এলোমেলো করে দিয়েছে। ভেতরে ঢুকতে আরোহী সুপ্তি চেঁচিয়ে বলে উঠল। হ্যাপি বার্থডে আপু। নিঝুম প্রচন্ড অবাক হলো। আজ তার জন্মদিন, অথচ তারই মনে ছিল না। নাজনীন বেগম এসে পা খাইয়ে দিয়ে নিঝুমের কপালে চুমু দিয়ে বললেন। অনেক ভালো থাক রে মা, সবাইকে ভালো রাখিস। নিঝুম মামুনিকে জড়িয়ে ধরল। তার জন্মদিন মামুনি কখনো ভোলে না। আজকের দিনটাই বাবা মাকে খুব মনে পড়ে তার। মামুনি সেটা জেনেই চেষ্টা করে নিঝুমকে খুশি রাখতে। নাজনীন বেগম নিঝুমের পিঠে হাত বুলিয়ে বললেন। বড় হয়ে গেলি রে মা, এই তো সেদিনের কথা। আপার লেবার পেইন উঠেছে শুনে ছুটে গিয়েছি, পৌঁছে দেখি তুই এসেছিস পৃথিবীতে। সেই যে তোকে কোলে তুললাম, মনে হলো একটা গোলাপ ফুল ধরেছি। নিঝুমের চোখ ভিজে এলো। মামুনির বুকে মুখ লুকালো। মামুনি সত্যি তার মায়ের জায়গা নিয়ে নিয়েছে। কোহিনুর বেগম দূর থেকে সব দেখে রেগে ঢোল হয়ে যাচ্ছে, কিছুই বলতে পারছে না। বলবেনি বা কি করে? নিজের ছেলেটাও যে নিজে থেকে এমন কাণ্ডে জড়াবে তা কি করে আর জানতে? সব আশা ভরসা শেষ হতে চলল। ভাইকে দেয়া কথা রাখতে পারবেন না বোধহয়। ভেবেছিলেন সাম্য হয় নিঝুমকে পছন্দ করে না, তাই সাহসটাও ছিল। এখন দেখছেন সব ভিন্ন। সাম্যর ভাবগতি বুঝে উঠতে পারছে না। নিঝুম একরাশ ভালো লাগা নিয়ে ঘরে আসলো। ঘরে ঢোকার পর সেই ভালো লাগাটা বেড়ে গেল। এত সুন্দর করে ঘর সাজালো কে? নিঝুম অবাক হয়ে ঘুরতেই দেখলো সাম্য এক ঝাঁক বেলুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ঘরের মাঝখানে। নিঝুম থমকে দাঁড়ালো, মুখের হাসিটা নিভে গেল। সাম্য ধীর পায়ে এগিয়ে এসে বলল। আমাদের সমস্ত সম্পর্ক ফিকে হয়ে যাক, শুধু থাকুক বন্ধুত্ব। তুমি কি আমায় মাফ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে নিঝুম? নিঝুম জবাব দিতে পারল না, শুধু তাকিয়ে রইল। সাম্য তাকে কি বউ হিসেবে এখনো মানতে পারল না? তাদের মাঝে কি কোনো সম্পর্কই সত্যি নেই? নিঝুমের চোখে যেন তার মনের কথা ভেসে উঠল। সাম্যর বুঝতে দেরি হলো না, ছট করে বলে উঠল। আমি তোমার স্বামী হবার যোগ্য নই নিঝুম। তোমাকে বিশ্বাস করতে পারিনি। বিয়ের বন্ধনে জড়িয়েও খারাপ ব্যবহার করেছি। তুমি তো এসবের কারণ ছিলে না, তবু কষ্ট পেয়েছো আমার কাছে। আমি সেই কষ্টগুলো কখনোই ভুলিয়ে দিতে পারবো না। হয়তো বন্ধু হয়েও যদি তোমার পাশে থাকতে পারি, তাহলে আমার অপরাধবোধ একটু হলেও কমবে। আমায় এই সুযোগটা দিবে না তুমি? ছাদে দাঁড়িয়ে আছে শ্যাম। সন্ধ্যের মৃদু মন্দ বাতাসে বেশ ফুরফুরে লাগছে, তবে মনের অবস্থা ভালো নয়। নিঝুম কিছুই বলেনি। আরোহী সুপ্তি ঘরে আসায় তাদের তেমন কথা হয়নি। একটু আগেই কেক কাটার আয়োজন শেষ হয়েছে। নিঝুম সবাইকে কেক খাইয়ে দিলেও তাকে হাতে দিয়েছে, সেটাও বড় মা বলাতে। শ্যামর খারাপ লাগছে না, এটাই তো স্বাভাবিক। দুজনের এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যে আগের মতো সহজ হয়ে থাকতে পারছে না। নিঝুম আগে শ্যাম্য ভাইয়া বলে ডাকলেও মারুফের ঘটনার পর থেকে ডাকে না। শ্যাম্য সেদিন খুব দোফারব করেছিল, সেই থেকে নিঝুমও কেমন গুটিয়েছিল তার থেকে। বিয়ের পর সেটা আরো বেশি হয়ে গেছে। এখন মনে হচ্ছে বিয়েটা এভাবে করা ঠিক হয়নি, কিন্তু ভাগ্য তো তারই সহায় ছিল। তা না হলে বিয়েটা হয়ে গেল কিভাবে? নিঝুম তার থেকে হারিয়ে যায়নি, বরং নিঝুমের সাথে তার ভাগ্য জুড়ে গেছে না চাইতেই। অথচ দুজনে দুই মেরুর প্রান্তে আছে। দুটো শরীর এক ঘরে বাস করলে কি হবে? মন সে তো বহু দূরে আছে। আকাশে রূপলি থালার মতো গোল চাঁদটা যেন তার দিকে তাকিয়ে হাসছে, তাকে উপহাস করে বলছে। নিজের দোষে ভালোবাসাকে হারিয়েছো তুমি, তাহলে এখন আফসোস ছাড়া আর কিছুই করতে পারবে না। প্রতিনিয়ত গুমড়ে গুমড়ে মরবে। ভালোবাসার জালে তুমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছো ভুল করে। বেরোবার কোনো পথ খোলা নেই, যদি না বাইরে থেকে কেউ তোমায় বের করে।
নিঝুম শাম্যর কাছে এসে দাঁড়ালো। সুপ্তির কাছে জেনেছে শাম্য এখন ছাদে আছে। আজ শাম্য তার উপস্থিতি জানতে পারেনি। নিঝুম একটু হালকা সুরে বলল, আপনি তো আমায় একটু হলেও জানতেন, তবু কেন সেদিন আমায় বিশ্বাস করতে পারেননি? জানেন আমি কতটা কষ্ট পেয়েছি। বাবা মা চলে যাওয়ার পর আপনাদের সাথেই তো আমার বসবাস। তাহলে কেন চিনতে পারেননি? আমি এতটা নিচে কি করে নামতে পারি? একজনকে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে আবার তাকে মৃত্যু মুখে ঠেলে দিতে। মৃত্যুটাকে তো আমি বড্ড ভয় পাই। মৃত্যু নামেই আমার কাছে আগুনে পুড়ে যাওয়া দগ্ধ লাশ। খুব কষ্ট পেতাম আপনার আচরণে। শাম্য অপরাধী দৃষ্টিতে একবার নিঝুমের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। নিজের কাছে আজ নিজেই অসহায়। সত্যি, মানুষকে কষ্ট দেওয়ার সময় আমরা উপলব্ধি করতে পারি না সে কষ্টের পরিমাণ কতটা। নিঝুম আবার বলল, কিন্তু ভেবে দেখলাম আপনিও তো ঠিক। আমার আগে আপনার বন্ধু এসছে আপনার জীবনে, তাহলে আমায় বিশ্বাস না করাটা তেমন অন্যায় ছিল না। আমার ছবি নাম নিয়ে যে সারা এমন করবে তা তো কেউ জানতাম না। বন্ধুর মৃত্যুতে আপনি অনেক কষ্ট পেয়েছিলেন জানি, হয়তো চোখের দেখাটাকে সত্যি মনে হয়েছিল সে সময়। আপনি তো সেই ভুলটা খুঁজে বের করে আমায় নির্দোষ প্রমাণ করলেন। সারার ব্যাপারটা হয়তো কখনো জানতেও পারতাম না। আপনার কারণেই সত্যিটা সামনে এসছে। আপনি নিজে অনুতপ্ত, শাস্তি দেওয়ার মতো কিছুই নেই। আর আমি বা কে শাস্তি দেওয়ার? শাস্তি মানে তো শুধু কষ্ট দেয়া নয়, সমস্ত বিষয়টাই ছিল ভুল বোঝাবুঝি। মন থেকে বলছি, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিতে চাই। শাম্য চট করে মাথা তুলে তাকালো। সে বিশ্বাসই করতে পারছে না নিঝুম তাকে মাফ করেছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। শাম্যর তাকানোই নিঝুম হাসলো, বলল, আজকের চারটা অনেক সুন্দর, সবাইকে ডেকে নিয়ে আসি, আজ চন্দ্রবিলাস করব। নিঝুম কিছুটা যেয়ে আবার থেমে গেল। শাম্যর দিকে তাকিয়ে বলল, জন্মদিনের এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ। চাঁদের ঝলমলে আলোর মতো শাম্যর মুখে হাসি ফুটল। শান্তা প্রায় রাত না ঘুমিয়ে কাটায়। শাম্যকে হাজার চেষ্টায়ও ভুলতে পারছে না। এমন কেন হলো তার সাথে? সে তো শুধু ভালোবেসেছে, অথচ শাস্তি পেল সেই ভালোবাসার কারণে। হয়তো একেই বলে ভাগ্য। তবুও যেন নিজেকে মানাতে পারছে না। ভোরের দিকে চোখটা একটু লেগে এসেছে, তাও 1 ঘন্টার বেশি ঘুমোতে পারল না। 7টার আগেই বিছানা ছাড়লো। অনেকদিন ধরে মর্নিং ওয়ার্কে যায় না। আজ ইচ্ছে করলো একটু বেরোতে। রান্নাঘর থেকে পানির বোতল নিয়ে দৌড়াতে লাগলো বাসার পাশের পার্কটার উদ্দেশ্যে। আধা ঘন্টা ধরে ওয়ার্কআউট করে হাঁপিয়ে উঠল। শান বাঁধানো জায়গাটায় বসে বেশ কিছুক্ষণ দম নিল। আশেপাশে বিল্ডিং এর অনেকে আসে এখানে। শান্ত আবার উঠে দাঁড়ালো। দৌড় শুরু করতে অচেনা একটা ছেলের সাথে ধাক্কা লেগে হুড়মুড় করে পড়ে গেল। ব্যথা পেয়ে আহ শব্দ করে উঠল। সরি, আমি দেখতে পাইনি। খুব বেশি ব্যথা পেয়েছেন? ছেলেটা প্রশ্ন করতে করতে নিচে বসে শান্তার পায়ে হাত দিল। শান্তা দ্রুত হাতটা ঝটকা মেরে সরিয়ে দিল। রেগে বলল, আপনাকে ধরতে হবে না, ইচ্ছে করে ধাক্কা মেরে ভদ্রতা দেখাতে হবে? শান্তার এমন কথায় হকচকিয়ে গেল ছেলেটি। সেই সাথে অবাকও হলো। শান্তা কষ্ট করে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল তার। এক পেগতি আবার কুকিয়ে উঠল। ছেলেটা এগিয়ে এসে শক্ত করে শান্তার হাত ধরে ফেলল। কোহিনূর বেগম শাম্যকে টেনে আনলেন নিজের ঘরে। দরজা বন্ধ করে দিয়ে শাম্যর সামনে এসে দাঁড়ালেন। শাম্য বুঝে গেছে মা তাকে কি বলবে, তবুও সে চুপ করে রইল। মাকে কিছুটা সময় দিতে হবে। তুই আমাকে কি বলেছিলি শাম্য? ওই মেয়েটার স্বামী হিসেবে নিজেকে প্রকাশ করছিস কেন? মা, নিঝুমের সাথে ধর্মমতে বিয়ে হয়েছে আমার। অস্বীকার বা কি করে করব? আমি তোর কাছে উত্তর চাইছি, প্রশ্ন নয়। শাম্য দীর্ঘশ্বাস গোপন করে বলল, তুমি আমায় কি বলতে এনেছো বলো। এভাবে কতদিন চলবে? নিজের সাথে সংসার শুরু করার ইচ্ছা আছে নাকি? শাম্য চুপ করে রইল। কিভাবে বলবে মাকে? সে নিঝুমকে অনেক আগে থেকেই ভালোবাসে। ভুল বুঝে নিঝুমের সাথে খারাপ আচরণ করত। কথা বলছিস না কেন? আমি নিঝুমকে বউ ভেবে মেনে নিয়েছি মা। ঘরের ভেতর যেন বজ্রপাত হলো। কোহিনূর বেগম ভাষা হারিয়ে ফেললেন। ছেলেটা কি বলছে এসব? কোহিনূর বেগমের মনে হলো তিনি ঠিক শুনতে পাননি। কাপা গলায় বললেন, কি বললি তুই? আবার বলতো। শাম্য মাথা নিচু করে বলল, বিয়েটা আমি ভাঙতে পারবো না। বড় বাবা বড় মা বাবাকে কি জবাব দেব? তারা তো ভেঙে যাওয়ার জন্য বিয়েটা দেয়নি। বাপ চাচাদের কথায় নিজের জীবনটাকে শেষ করবি তুই? তোর কোনো কথা আমি শুনতে চাই না। নিজমকে তুই ডিভোর্স দিবি, এটাই আমার শেষ কথা। শাম্য হতাশ চোখে তাকিয়ে রইল মায়ের পানে।
বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিঝুমকে দ্বিতীয় কোনো আঘাত সে মুরুখ গেলেও দেবে না। মা, তোমাকে একটা কথা কখনো বলা হয়নি, আমি নিঝুমকে ভালোবাসি 4 বছর ধরে। কোহিনূর বেগম দরদর করে ঘেমে উঠলেন। মনে হলো তিনি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবেন। শাম্য ঘরে এসে নিঝুমকে কোথাও দেখতে পেল না। ঘর থেকে বেরিয়ে যেতেই ধাক্কা লেগে গেল তার। নিঝুম গাল চেপে ধরে হেসে ফেলল, কারণ শাম্য অনবরত সরি বলে যাচ্ছে। নিঝুমের হাসি মাখা মুখটা দেখে ভয় কেটে গেল শাম্য। ভেতরে আসবে তো? হ্যাঁ, পড়তে বসবো। আপনি কোথাও বের হবেন নাকি? আজ নিঝুমের এমন সাবলীল কথায় খুব ভালো লাগলো শাম্যর। বলল, না, তোমায় খুঁজছি। কেন, কিছু বলবেন? নিঝুম অবাক হয়ে বলল, হ্যাঁ, একটু কথা ছিল। সমস্যা নেই, তুমি পড়া শেষ করো, রাতে বলবো। খুব বেশি প্রয়োজনীয় কথা হলে বলতে পারেন, একটু পরে পড়তে বসলেও চলবে। শাম্য বিছানায় বসে বলল, আসলে মায়ের বিষয়ে কিছু কথা বলি তোমায়। নিঝুম মাথা দোলালো। আসলে আমাদের বিয়েটা এমনভাবে হয়েছে, তাই মা হয়তো মেনে নিতে পারেন এখনো। তোমায় কিছু বললে মন খারাপ করো না প্লিজ। তোমায় বলে রাখলাম, কারণ নতুনভাবে কোনো ভুলের সৃষ্টি না হয় আমাদের মাঝে। ভেবে নিও না আবার মায়ের কথাই আমার হতে পারে। আচ্ছা, এসব নিয়ে এত ভাবিয়েন না তো। মা কখনো সন্তানের খারাপ চাইতে পারে না। আপনি আমি দুজনেই তো ছোট মায়ের সন্তান। শাম্য খুশি হলো নিঝুমের এমন জবাবে। স্বস্তির শ্বাস ফেলে বলল, আর একটা কথা বলার ছিল। বলুন। আগামীকাল আমার বন্ধুর বিয়ে, আমায় খুব করে বলেছে তোমায় নিয়ে যেতে। তুমি কি যাবে? আমি কি করে যাব? আপনার বন্ধুরা তো আমায় খারাপ ভাবে। তোমার কি মনে হয় আমি সত্যটা ওদের জানাইনি? ওরাও সত্যি খুব লজ্জিত। কার বিয়ে? রাফায়াতের। ও আচ্ছা। তুমি কি যেতে পারবে? না মানে বন্ধু মহলে এখন আমি বিবাহিত, তাই আর কি বউ সহ দাওয়াত করেছে। নিঝুমের হঠাৎ যেন লজ্জা লাগলো। শাম্যুর কথায় অদ্ভুত অনুভূতি হলো। নিঝুমকে চুপ করে থাকতে দেখে শাম্য বলল, যেতে না চাইলে জোর করব না, এত ভাবতে হবে না এই নিয়ে। আমি যাব। শাম্য খুশিটা লুকিয়ে বলল, ধন্যবাদ। শান্তার সকাল থেকেই মেজাজ বিগড়ে আছে। রাফাতের বিয়েতে ও এসেও শান্তি নেই, মেজাজ বিগড়ে আছে খুব করে। সেদিনের সকালে দেখা হওয়া সেই ছেলেটার সাথে আবার ধাক্কা লেগে গেল। ছেলেটা কি তাকে ইচ্ছে করে ধাক্কা দেয় বারবার? আপনার কি সত্যিই চোখ নষ্ট? হোয়াট ডু ইউ মিন? ভাব নিতে তো খুব ভালোই পারেন, আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে আপনার? দেখে শুনে তো মনে হয় বেশ টাকা পয়সা আছে, তাহলে চোখের অপারেশন করাচ্ছেন না কেন? ছেলেটার রাগে চোয়াল কুচকে গেল। আশেপাশে লোকজনকে দেখে হিসিয়ে বলল, আপনি কিন্তু আমায় অপমান করছেন, ঠিকভাবে কথা বলুন। আপনি আমায় কথা শেখাতে আসবেন না, নিজে আগে ঠিকভাবে হাঁটতে শিখুন। শান্তা রেগে চলে গেল অন্যদিকে। রাফাতের বিয়েতে আসাই উচিত হয়নি তার। দূর থেকে কেউ আসফি বলে রাখলো। শান্তা সেটা শুনতে পেয়ে ঘুরে তাকিয়ে দেখলো সেই ছেলেটা নাড়ছে। বুঝতে পারলো তার নাম আসফি। আসফি একটু পা বাড়াতেই থমকে গেল। নিঝুমকে দেখতে পেল সে। শাড়ি হিজাবে পরিপূর্ণ রমণী ধীর গতিতে হেঁটে আসছে শাম্যর সাথে। আসফির মুখে হাসি ফুটল। নিঝুমকে রাফাতের বিয়েতে দেখে বেশ খুশি হলো। এরকম একটা জায়গায় নিঝুমের সাথে কথা বলতে সমস্যা হবে না। নিঝুম পরেছে অফ হোয়াইট কালারের মাঝে নীল স্টোনের কারু কাজের শাড়ি, গাঢ় নীল কালারের হিজা। আরোহী হালকা মেকআপ করে দিয়েছে। শাম্য স্যুট টাই পরেছে। দুজনকে অনেক সুন্দর লাগছে। সুপ্তি জোর করে কাপল পিক তুলেছে ওদের। সবকিছুতে নিঝুমের লজ্জাভাব। শাম্য নিঝুমকে নিয়ে রাফাতের সাথে পরিচয় করিয়ে দিল। শাম্য নিঝুমকে দাঁড়াতে বলে ওয়াশরুমের দিকে গেল। নিঝুম আশপাশ তাকিয়ে দেখছে। দৃষ্টিটা সামনে পড়তেই চমকে উঠল। আসফি তাকিয়ে আছে তারই পানে। নিঝুম তাকাতে হেসে এগিয়ে এলো। আসসালামু আলাইকুম স্যার। আসফি জবাব দিয়ে হেসে বলল, তুমি এখানে আবার স্টুডেন্ট সেজে শুনি, শাড়ি পরে দিব্যি সেজে গুজে এসেছো, তাহলে তো স্যার করছো কেন? না মানে স্যার, আপনি এখানে? রাফাত আমার কাজিন, তুমি কেন এখানে? আমার হাজবেন্ডের বন্ধু রাফাত ভাইয়া। নিঝুম মাথা নামিয়ে নিল। সেদিন অফিসে কথাটা বলতে পারেনি যে সে বিবাহিত। তার আগেই পিয়ন এসে ডেকেছিল আসফিকে। আসফি নির্বাক হয়ে গেছে। নিঝুমের কথা বোধগম্য হচ্ছে না তার। মুখে লেগে থাকা হাসিটা বিলীন হয়ে গেল। আপনাকে আমি বলতে চেয়েছি কিন্তু পারিনি।
আশফিকে চুপ করে থাকতে দেখে নিঝুম আবার বলতেই আশফি বলল, কে তোমার হাজবেন্ড? শাম্য? নিঝুম হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তোমার ভাই হয় না সে? হ্যাঁ, পারিবারিক সম্পর্কে ভাই হয়। আশফির ভয়টাই সত্যি হলো। সেদিন রাস্তায় নিঝুমকে দেখে ভয়টাই পেয়েছিল সে। আশফি আর কিছু বলার আগে শাম্য এসে দাঁড়ালো, হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। আশফি বেশ গভীরভাবে বলল, আপনি তাহলে নিঝুমের হাজবেন্ড? সেদিন বললেন না কেন? আপনি জানতে চেয়েছিলেন আমি ওর ভাই কিনা, সেটাই বলছি আপনাকে। ওকে ফাইন, আপনার এনজয় করুন, আমি আসছি। আশফি চলে গেলে শাম্যর ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটে উঠল। নিঝুম তা খেয়াল করলেও কারণ বুঝতে পারল না। শান্তা দূর থেকেই নিঝুম শাম্যকে দেখছে। আজ নিঝুমের জায়গায় সে থাকলে কি খুব ক্ষতি হয়ে যেত? নিঝুম কি তার মতো শাম্যকে ভালোবেসেছে? শাম্যর মাঝে অন্যরকম একটা দুটি ছড়াচ্ছে। নিঝুমকে নিয়ে খুব সুখেই আছে বোঝা যাচ্ছে। শান্তা চোখের পানি মুছে চলে যেতে নিলে আবার আশফির সাথে ধাক্কা লাগলো তার। এবার আশফি তার দিকে না তাকিয়ে চলে গেল। আশফির যাওয়ার ধরনটা